হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12-এর কালকে যে ইকোনমিক্স সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এবং সেই সাবজেক্টে যে এমসিকিউ ছিল 1 নম্বরের এবং বেশ কিছু এসএকিউ ছিল 1 নম্বরের, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে দেবো। এই মুহূর্তে আমার কাছে পার্ট বি, ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে পার্ট বির কোশ্চেন পেপারটা নেই, বাট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। কোশ্চেন পড়ে পড়ে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে তো। আর তারপর তো আমরা পার্ট এ নিয়ে আলোচনা করব, কতটা কমন এসছে আর কতটা কমন আসেনি সেই নিয়ে আমি আলোচনা করব। এখন আমি পার্ট বির অ্যান্সারগুলো আগে বলে দিচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পার্ট বির অ্যান্সারগুলো আমি টুকে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এমসিকিউ যে কোশ্চেন ছিল এক একজনের মানে সবারই সেম কোশ্চেন ছিল, বাট কোশ্চেনগুলো ওলট পালট করেছিল, ঠিক আছে। আমি হয়তো ধরো 1 নম্বরে যেই কোশ্চেনটা বলবো সেটা হয়তো কারো 4-এ এসেছিল বা 5-এ এসেছিল হতে পারে, তো আমি এই জন্য আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, ঠিক আছে তো। তো দেখো, আমার কাছে যে প্রথম কোশ্চেনটা দেখাচ্ছে সেটা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তনের হার। চাহিদার পরিমাণের পরিবর্তনের হার যদি দাম পরিবর্তনের হার অপেক্ষা বেশি হয়, তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান হবে 1 অপেক্ষা বেশি, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হবে 1 অপেক্ষা বেশি, যেটা কিনা এতে ছিল। দেখো, এখন তো আমার কাছে পার্ট বির কোশ্চেনটা নেই, আমি তোমাদের দেখাতে পারছি না। পরে আমার কাছে কোশ্চেনটা চলে আসলে আমি ওখানে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, পিডিএফটা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেনটা আবার বলছি, চাহিদার পরিমাণের পরিবর্তনের হার যদি দাম পরিবর্তনের হার অপেক্ষা বেশি হয়, তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান কত হবে? 1 অপেক্ষা বেশি, ঠিক আছে তো। ইংলিশটা কি বলছে? ইফ দ্য রেট অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড is greater than the rate of change of price, then the absolute value of price elasticity of demand will be greater than 1. তো আমার কাছে যে 2 নম্বর কোশ্চেন সেটা কি শো করছে? বলছে ফার্মের স্থির ব্যয়ের একটি উদাহরণ দাও। ফার্মের স্থির ব্যয়ের একটি উদাহরণ হলো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বিমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ। বিমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ। ইংলিশটা বলছে ওয়ান এক্সাম্পল অফ ফিক্সড কস্ট অফ আ ফার্ম ইজ, এর কারেক্ট অ্যান্সার হবে পেমেন্ট ফর ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। যোগানের নিয়ম অনুসারে যোগান রেখাটি হয়, যোগানের নিয়ম অনুসারে যোগান রেখাটি হয় কি হবে? কারেক্ট অ্যান্সার ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী। তাহলে কমন ব্যাপার না এটা, এটা তোমরা আগেও পড়েছো। বলছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ সাপ্লাই দ্য সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং। এর সাথে অরে যেই কোশ্চেনটা এসেছিল সেটা বলছে পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে, পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে এ হবে অনুভূমিক, ঠিক আছে। অ্যান্সারটা হবে অনুভূমিক। ইংলিশটা বলেছে ইন কেস অফ পারফেক্টলি ইন ইলাস্টিক সাপ্লাই দ্য সাপ্লাই কার্ভ ইজ হরাইজন্টাল। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ভুল বলে দিয়েছি, যে অরের যে কোশ্চেনটা না, 3-এর অর বলছে পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখা কি হবে? পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখা হবে উলম্ব। অর্থাৎ ইংলিশটা যে ইন কেস অফ পারফেক্টলি ইন ইলাস্টিক সাপ্লাই দ্য সাপ্লাই কার্ভ ইজ ভার্টিক্যাল। কারেক্ট অ্যান্সার হবে এটা। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি যে বছর সূচনা হয়েছিল সেটি হলো 1980 সালে, ঠিক আছে। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম স্টার্টেড ইন দ্য ইয়ার 1980। নেক্সট কোশ্চেন বলছে ভারতের জীবন বীমা নিগম স্থাপিত হয় 1956 সালে, ঠিক আছে। ইংলিশটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1956। এর সাথে অরে একটা কোশ্চেন দিয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় 1995 সালে। ইংলিশটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1995। নেক্সট কোশ্চেন বলেছে গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হয় ঊর্ধ্বমুখী, ঠিক আছে তো। ইংলিশটা হয় ফর আ গিভেন গুডস দ্য শেপ অফ দ্য ডিমান্ড কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং। নেক্সট 7 নম্বর বলেছে স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি কি হয়? ইউ শেপ হয়, ইউ আকৃতির। ইংলিশটা দ্য শেপ অফ দ্য শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ অর্থাৎ এসি কার্ভ উইল বি ইউ শেপড। এর সাথে অরে দিয়েছিল প্রান্তিক ব্যয় মানে এমসি মার্জিনাল কস্ট রেখা কি হয়? প্রথমে নিম্নগামী ও পরে
ঊর্ধ্বগামী, আমরা যে বললাম এমসি হচ্ছে ইউ আকৃতির হয়। ইউ কেমন হয়? প্রথমে নামবে তারপর উঠবে, অর্থাৎ মার্জিনাল কস্ট কার্ভ ইংলিশে হচ্ছে ইনিশিয়াল স্লপ ডাউন অ্যান্ড দেন স্লপ আপ। এটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর 8 নম্বরটা বলেছে যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রমের বা প্রয়োজনীয় সত্যটি হলো প্রান্তিক রেভিনিউ, সি নম্বর পয়েন্টটা হবে প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সবসময় সমান হবে, অর্থাৎ এম আর ইকুয়াল টু এমসি হবে। ইংলিশটা হচ্ছে দ্য ফার্স্ট অর্ডার or necessary condition for profit maximization of any firm is that marginal revenue which is equal to marginal cost, অর্থাৎ এম আর ইকুয়াল টু এমসি, কিছুক্ষণ আগেই বললাম। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটা বলছে নিচে উল্লিখিত বৈশিষ্ট্যগুলি থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোন বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। লাস্ট পয়েন্টটা হবে প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। ঠিক আছে, ইংলিশটা কি? Which of the following characteristic can be identified as that of a perfectly competitive market? অ্যান্সারটা হবে লাস্টটা আগেই বললাম, each seller sells a homogeneous product। এর সাথে অরে দিয়েছিল পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত সত্যটি হলো কি হবে? 2 নম্বর অপশনটা প্রান্তিক ব্যয়রেখা ঊর্ধ্বমুখী হবে। ইংলিশ বলছে দ্য সেকেন্ড অর্ডার অর সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট অফ আ ফার্ম ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ইজ মার্জিনাল কস্ট কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং। নেক্সট 10 নম্বরটা কি বলেছে? 10 নম্বরে বলছে নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়। এটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে লাস্ট অপশনটা হবে। ঠিক আছে, লাস্ট অপশনটা হবে মহালানবিশ। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং নেম অফ ইকোনমিস্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টাডিজ অন পভার্টি। ঠিক আছে, তো তাহলে এর কি বললাম? লাস্ট অপশন ডি মহালানবিশ। ঠিক আছে, তো হয়ে গেল। এই ছিল হচ্ছে আমাদের পার্ট বিতে যেটা একের দাগের এমসিকিউ গুলো ছিল। দেখো আমার কাছে কোশ্চেন নেই, তবু আমি কোশ্চেনগুলো বলে দিলাম। হ্যাঁ, তোমরা যে পেপারে পরীক্ষা দিয়েছো, আমি যেটা হয়তো একে বললাম সেটা 4 হবে, মানে এরকম ওলট পালট করে থাকবে, বাট সব কটা কোশ্চেনই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 2 এর দাগের অ্যান্সারগুলো বলবো। 2 এর দাগে, ঠিক আছে, প্রথমে 2 এর দাগে কি হয়েছে? 1 নম্বরে 10টা অ্যাটেন্ড করতে হবে। 1 নম্বরটা বলছে ঠিক না ভুল লেখো। বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি কার্যকর হয় 1990 সালে, তো পুরো ভুল দিয়েছে না। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে 1995 সালে, তাহলে এই অ্যান্সারটা হবে ভুল। ইংলিশ ভার্সনে কি বলছে? WTO এগ্রিমেন্ট কেম ইনটু এফেক্ট ইন দ্য ইয়ার 1990, তাহলে কারেক্ট অ্যান্সার হবে 1995 হবে, ও 1990 দিয়েছে। ঠিক আছে, তাই জন্য এটা অ্যান্সারটা হবে ভুল। এর সঙ্গে যেটা অরে দিয়েছিল, বলছে ভারতবর্ষের কর ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব করেছিলেন নরসিমা কমিটি, এটাও ভুল। The Narasimha Committee gave its recommendation on the tax system reform in India, এটা পুরো ভুল। ঠিক আছে, এরপরে 2 এর কোশ্চেনটা করব। 2 এর কোশ্চেনটা কি বলছে? ভারতবর্ষে ভূমি মালিকানা বন্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে, এটা ঠিক। ইংলিশটা বলছে দেয়ার ইজ ইনইকুয়ালিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড ওনারশিপ ইন ইন্ডিয়া। ঠিক আছে, এর সাথে অর্ডার দিয়েছিল মরশুমি বেকারত্ব শুধুমাত্র কৃষিক্ষেত্রেই লক্ষ্য করা যায়, এটা ভুল। ঠিক আছে, তো বলছে সিজনাল আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড অনলি ইন এগ্রিকালচারাল সেক্টর। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন বলছে দামের শতকরা পরিবর্তন ও যোগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তবে যোগানের দামগত শীর্ষকতার মান হবে 1। ইংলিশে বলছে ইফ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অ্যান্ড পার্সেন্ট চেঞ্জ ইন সাপ্লাই আর ইকুয়াল then the value of price elasticity of supply is 1। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে গড় পরিবর্তনশীল ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। ঠিক আছে, এটা ঠিক। The minimum point of average variable cost curve is called the shutdown point। এর সাথে আরো একটা কোশ্চেন দিয়েছিল ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে যখন দাম ও গড় ব্যয় পরস্পর সমান হয়, এটা ঠিক। A firm earn supernormal profit when price and average cost are equal to each other। 5 নম্বর কোশ্চেনটা বলেছে গড় ব্যয় সর্বনিম্ন হলেই প্রান্তিক ব্যয় গড় ব্যয় সমান হয়, এটা ঠিক। ইংলিশ বলছে মার্জিনাল কস্ট ইকুয়াল
অ্যাভারেজ কস্ট হোয়ার অ্যাভারেজ কস্ট ইজ মিনিমাম। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার বললাম। এর সাথে একটা অরে একটা কোশ্চেন দিয়েছি, সেটা বলছে মোট স্থির ব্যয় রেখা উৎপাদন অক্ষের সমান্তরাল হয়। ঠিক আছে, এটা ট্রু। দ্য টোটাল ফিক্সড কস্ট কার্ভ ইজ প্যারালাল টু আউটপুট অ্যাক্সিস। ঠিক আছে, 6 নম্বরটা বলছে চলতি খাতে ভারতীয় টাকা সম্পূর্ণ রূপান্তরযোগ্য হয় 1994 সালে। ইন্ডিয়ান রুপি ওয়াজ মেড ফুললি কনভার্টেবল ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট ইন দ্য ইয়ার 1994। এরপর 7 নম্বর বলেছে ভারত সরকার জওহর রোজগার যোজনা চালু করে কত সালে? 1989 সালে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস দ্য জওহর রোজগার যোজনা ইন দ্য ইয়ার 1989। ঠিক আছে, এর সাথে অরে একটা কোশ্চেন দিয়েছিল, সেটা কি? শূন্যস্থান পূরণ। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা হয় 0। ইন কেস অফ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়াল টু 0। এবার 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মগুলি পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রয় করে। এটা ভুল, তাই না? ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ফার্ম সেল প্রোডাক্ট অ্যাট ডিফারেন্সিয়েটেড প্রাইস। না, এটা তো ভুল। এবার আমরা 9 নম্বরটা পড়ব। কি বলেছে? শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের যোগান রেখাটি পশ্চাৎ অভিমুখের দিকে স্থানান্তরিত হয়। If the cost of production increases as a result of increase in wages of labor, the farm's supply curve will be shift to the, তাহলে এর ইংলিশ অ্যান্সারটা কি বললাম? ব্যাকওয়ার্ড, তাই না? বাংলায় বলছে পশ্চাৎ অভিমুখের দিকে। ঠিক আছে, পশ্চাৎ অভিমুখের দিকে, বা ইংলিশে বলে ব্যাকওয়ার্ড বেন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা লাস্ট 10 নম্বরটা কি বলছে দেখে নিই। 10 নম্বরটা বলছে চাহিদার দামগত শীর্ষকতা পরম মান 1 হলে প্রান্তিক রেভিনিউ কি হবে? প্রান্তিক রেভিনিউ 0 হবে। ইফ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ 1, দ্য মার্জিনাল রেভিনিউ ইজ 0। নেক্সট বলছে চাহিদার দামগত শীর্ষকতা পরম মান 1 এর বেশি হলে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা কি হবে? কম হয়। এটা কিন্তু এই 10 এর অর্থ ছিল। ইংলিশ বলছে ইফ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1, দেন দ্য মার্জিনাল রেভিনিউ ইজ, ঠিক আছে, কম, মানে লেস দ্যান প্রাইস হবে। ঠিক আছে, তো বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমাদের কি হলো, পার্ট বিটা কমপ্লিট হয়ে গেল। আমি আবার বলছি পার্ট বির অ্যান্সারগুলোর কোশ্চেনটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমার কাছে কোশ্চেনটা চলে আসলে আমি পিডিএফ করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আমরা পার্ট এর দিকে রওনা দেবো। পার্ট এতে কি কোশ্চেন এসেছিল? বেশ কিছুদিন আগে আমি একটা সাজেশন দিয়ে দিয়েছিলাম। আরে সাজেশন যা দিয়েছিলাম, সাজেশন থেকে ধরে ধরে তুলে দিয়েছে কোশ্চেন, বাইরে কিছু করেনি। আমি বারবার বলেছিলাম যে এইগুলো আমার হাইলাইট করা আছে। হাইলাইট করা কোশ্চেনগুলো যে কতটা ইম্পর্টেন্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। হাইলাইট করা কোশ্চেনগুলো এতটা ইম্পর্টেন্ট ছিল, আর যেই কোশ্চেনগুলো হাইলাইট করা ছিল সেই কোশ্চেনগুলোই পরীক্ষায় এসছে, তার বাইরে আসেনি। তো সুতরাং তোমরা যদি সিরিয়াস, এখনো যদি সিরিয়াস না হও, তাহলে আর কি করার আছে? কিচ্ছু করার নেই। হাইলাইট করা কোশ্চেনগুলো থেকেই পরীক্ষায় এসেছিল। সুতরাং তোমাদের হাইলাইট করা কোশ্চেনগুলো পড়ে যাওয়া উচিত ছিল। আমার কোচিনে তো আমি বলেই দিয়েছিলাম যে হাইলাইট করা কোশ্চেনগুলো তোরা খুব ভালো করে পড়বি, আর যেগুলো হাইলাইট করে সেগুলো যাস একবার দেখেই যাস। তো হাইলাইট করা দিয়েই পরীক্ষায় এসছে, সুতরাং ওরা সুন্দরভাবে পরীক্ষায় লিখতে পেরেছে। দেখো পার্ট এ, পার্ট এতে 1 দাগে 2 নম্বরে 10টা লিখতে হবে, 20 নম্বর। এটাকে এসে কেউ বলতে পারো। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে? কোন ধরনের ক্ষমতা যুক্ত হলেই দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা চাহিদায় রূপান্তরিত হয়? দেখো আমি বলবো না যে এই কোশ্চেনটা আমার কমন ছিল না, কিন্তু অরের কোশ্চেনটা দেখো, অরের কোশ্চেনটা পুরোপুরি আমার হাইলাইট করা ছিল। কোশ্চেনটা বলছে দ্রব্যের ব্যক্তিগত চাহিদাকে প্রভাবিত করে এমন যে কোনো 2টি বিষয়ের উল্লেখ করো। সোজা কোশ্চেন দিয়েছিল। তারপর কোশ্চেনটা কমন ছিল, দেখো রাইট মারা যেইগুলো সেটা আমার স্টুডেন্টই করেছে না, তো রাইট মেরে দিয়েছে, তো ও এই কোশ্চেনগুলো কমন পেয়েছিল বলেই করে দিয়েছে। তারপর বলছে বি নম্বর পয়েন্ট বলছে চাহিদার নিয়মটি লেখো। তো বলার অপেক্ষা রাখে নাই, তো পুরো কমন কোশ্চেন। এর সাথে অর দিয়েছিল দাম প্রভাবে 2টি অংশ, দরকার নেই আমার, আমি তো ওটাই লিখে দিলাম। সি নম্বর পয়েন্ট কোন ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়? ঠিক আছে, তো এটা লেখা ছিল, এটাও কোশ্চেনটা ছিল, বাট প্রপারলি এইভাবে তোলা ছিল না, কিন্তু অর্ডের কোশ্চেনটা তো পুরো তোলা ছিল, তাই না? বলছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা অর্থ কি, মানে কাকে বলে লিখলেই হবে। তা বলছে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
ঠিক আছে, এটাও কোশ্চেনটা ছিল চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। আবার তার সঙ্গে সঙ্গে অরের কোশ্চেনটাও ছিল, সে অরের কোশ্চেনটা লিখেছে, বলছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা অসীম হলে চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে। নেক্সট কোশ্চেন ফার্মের পরিবর্তনীয় উৎপাদন ব্যয় দুটি উদাহরণ দাও, অথবা দিয়েছিল ফার্মের স্থির ব্যয় কাকে বলে। দুটোই লেখানো ছিল, মানে সাজেশনে ছিল। নেক্সট এফেরটা, ফার্মের গড় রেভিনিউ কাকে বলে, অথবা ফার্মের প্রান্তিক রেভিনিউ কাকে বলে। আরে দুটোই ছিল সাজেশনে আমাদের। নেক্সট ছদ্ম বেকারত্ব কাকে বলে, অথবা দিয়ে দিয়েছিল দারিদ্র পরিমাপের মাথা গোনা অনুপাত। দুটো কোশ্চেনই আমাদের কমন ছিল। নেক্সট বিশ্ব বাণিজ্য সংস্থা ও গ্যাটের মধ্যে পার্থক্য, এটা তো আরও কমন না, এটা বহুবার করেছি এই কোশ্চেনটা, ঠিক আছে তো। অথবা বিশ্ব বাণিজ্য সংস্থার যে কোনো দুটি প্রধান কাজ। তো এখনো পর্যন্ত কি দেখলে আমরা, এখনো পর্যন্ত যে কটা কোশ্চেন দেখলাম সব কটা কোশ্চেনই কমন হয়, ঠিক আছে। দুটো মানে যেটা অর দিয়েছিল একটা কমন আছে তো আরেকটা কমন নেই, কোনো ব্যাপার না, আমার তো একটাই লিখতে হবে। নেক্সট বলছে ভারতবর্ষে আমদানি উদারীকরণ নীতির দুটি অসুবিধা উল্লেখ করো। অরে এসেছিল 1993 সালে মাল হত্যা কমিটি যে কোনো দুটি সুপারিশ, সেটা লেখাই ছিল, ঠিক আছে, সাজেশনে আমাদের ছিল সব কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন ভারতবর্ষে বাণিজ্য উদারীকরণের দুটি সুবিধা উল্লেখ করো, অথবা ভারতবর্ষে বিশ্বায়নের দুটি অসুবিধা উল্লেখ করো। তাহলে 2 নম্বরের যে এসে কিউ, বারবার বলছি এসে কিউ গুলো সব কমন। যদি অসুবিধা হয় চলে যাও আমাদের ইউটিউব চ্যানেলে, চলে যাও চ্যানেলে গিয়ে সাজেশন প্লে লিস্টটা দেখে নাও, ওখানে দেখবে এই কোশ্চেনগুলো সব করা কমন আছে, ঠিক আছে। কিন্তু তোমাদের তো সময় নেই ভিডিও দেখার, তো সুতরাং কমন পড়বে কোথা থেকে। এবার চলে আসি আমরা 5 নম্বরের যে 8টা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে, 2-এর দাগে। এই কোশ্চেন তো ধরে ধরে কমন এসছে, ধরে ধরে। এবং আমি যখন সাজেশন দিয়েছিলাম আমি বলেছিলাম 100% গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে পরীক্ষায় কমন আসবে। তোমরা কি কমেন্ট করেছিলে যে স্যার এইগুলো পড়ে গেলে আসবে? তো আরে আসবে বলেই তো দিয়েছি, ঠিক আছে তো। আর তার মধ্যে হাইলাইট করা কোশ্চেন তো অনেক দিয়েছি, তার মধ্যে হাইলাইট করা কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে, দেখে নাও। প্রথম কোশ্চেন, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী কয়েকটি বিষয়। দেখো এই বছর স্থিতিস্থাপকতা তোমাদের পরীক্ষায় প্রথম এসছে, তোমরা খুব ভয় পেয়েছিলে যে স্থিতিস্থাপকতা আগে তো কোনোবার আসেনি এইচএসে, তাহলে এবছর প্রথমবার আসলো, কি না কি কোশ্চেন আসবে। আমি হাতে গোনা 3টে থেকে 4টে কোশ্চেন দিয়েছিলাম, এবং তার মধ্যে হাইলাইট করে দিয়েছিলাম যে এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাও, আসবে। পরীক্ষার 2 দিন আগে স্টুডেন্ট আসছে আমার বাড়িতে, স্যার স্থিতিস্থাপকতা বুঝতে পারছি, কিছু কোশ্চেন বলে দিন। আরে এই বলে দিয়েছিলাম এই কোশ্চেনটাই, এই কোশ্চেনটাই বলে দিয়েছিলাম যে এই কোশ্চেনটা ভালো করে পড়ে যা, এই কোশ্চেনটা ভালো করে পড়ে যা, না হলে চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, বিভিন্ন স্থিতিস্থাপকতা মানে আইগত স্থিতিস্থাপকতা, পারস্পরিক স্থিতিস্থাপকতা, ওই কোশ্চেনটা তোরা পড়ে যা, ওই কোশ্চেনটার মধ্যে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসবে, তাই না, বলে দিয়েছিলাম। তো এসছে চাহিদা দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী কয়েকটি বিষয় উল্লেখ করো। অর্ডে দিয়েছিল দেখাও যে আইগত স্থিতিস্থাপকতা সাহায্যে দ্রব্যের শ্রেণীবিভাগ করে, দরকার নেই, আমি উপরেরটাই লিখে দেবো। নেক্সট বলেছে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এ তো কত সোজা কোশ্চেন, আর কতবার ক্লাসে আমি এই কোশ্চেনটা লিখেছি, ডিটেলসে বুঝিয়েছি। আর এই কোশ্চেনটা যখন কলেজে উঠবে, এই কোশ্চেনটার কত ইম্পর্টেন্স তোরা কলেজে উঠে বুঝতে পারবে, ঠিক আছে তো। ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স আছে। এর সাথে অরে দিয়েছিল উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বৃদ্ধি, দুটোই কমন ছিল আমার। নেক্সট বলছে কি বৃহদায়তন উৎপাদনের ফলে কি কি আভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয়, এই কোশ্চেনটাও কমন ছিল, এই কোশ্চেনটাও কমন ছিল। আভ্যন্তরীণ ব্যয় সংকোচ, বাহ্যিক ব্যয় সংকোচ, দেখো দিয়েছি কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন বলেছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। তো আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট এসেছিল, স্যার বাজার চ্যাপ্টারটা পড়ছি কিন্তু ছবিগুলো না ঠিক মাথায় ঢুকছে না, তো কি করব। আমি লাস্ট মোমেন্টে আমি অনেক ঘেটে আমি ওদের বলে দিয়েছিলাম যে না তোরা কাজ কর, কিছু পড়িস আর না পড়িস বাজার থেকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য পড়ে যা। এই কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের বলে বোঝাতে পারবো না এই বছর পরীক্ষার জন্য। তো এসছে, চলে এসছে, অসুবিধা কোথায়। অরে এসছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জিত হয় তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন ইটটা বলেছে দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়, ঠিক আছে। এর সাথে অরে এসছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট যোগান স্থির রেখে যদি মোট চাহিদা বৃদ্ধি পায় তাহলে বাজার দাম কিভাবে প্রভাবিত হয় তা চিত্রের সাহায্যে দেখাও, ঠিক আছে। আমাদের প্রথমেরটা কমন ছিল, আরেকটা মনে পড়ছে না ঠিক, কিন্তু উপরেরটা কমন ছিল। নেক্সট তো কোশ্চেন কমন কোশ্চেন, জাতীয় আয় পরিমাপের যে কোনো একটি পদ্ধতি লিখো। জাতীয় আয় পরিমাপে অনেকগুলো পদ্ধতি ছিল, ঠিক আছে, আয় সুমারি পদ্ধতি, ঠিক না, তো অনেক কিছু ছিল। তারপর হচ্ছে তোমার ভ্যালু অ্যাডেড উৎপাদন সুমারি পদ্ধতি, তো সমস্ত ছিল, যে কোনো একটা লিখতে বলেছিল। এর সাথে অরে এসেছিল, অরের কোশ্চেন তো আরও ইজি কোশ্চেন, জাতীয় আয় পরিমাপের মূল অসুবিধা মানে সমস্যাগুলো। তা বলছে জি নম্বর বলছে ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে দেখাও।
কোনো অসুবিধা হলে ওটাও কমন ছিল, অর্ডার কোশ্চেনটা লেখো, ছোট হয়ে যাবে লেখাটা। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতবর্ষে দারিদ্র দূরীকরণের প্রধান কর্মসূচিগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতবর্ষে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, তো সব কটা কোশ্চেন আমাদের সাজেশনে কমন ছিল। এটা ছিল ইংলিশ ভার্সনের কোশ্চেন, তোমরা একবার জাস্ট দেখে নাও। ঠিক আছে, আমি আর পড়ছি না। তো ঠিক আছে, তোমাদের বুঝিয়ে দিলাম। এমসিকিউ এসিকিউ কোশ্চেনগুলো ছিল না, তাই আমি ওটা বলে দিলাম। ঠিক আছে, তো ফোনে কোশ্চেনগুলো ছিল, কোশ্চেন থেকে ফোন দেখে দেখে বলে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে যেইগুলো আমার কাছে কি ছিল, আমার কাছে পার্ট এ ছিল, পার্টের যে কি লেভেলে কমন পড়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরও অনেক সাবজেক্টের ভিডিও দিয়ে দিই সাজেশান, তোমাদের যদি মনে হয় তোমরা দেখতে পারো, না মনে হলে দেখবে না, কি যায় আসে তাতে। ঠিক আছে, চলো ভাই।